বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তারবানী শরীফের একটি বাক্য দ্বারা আমি আমার ক্লাস শুরু করব। তারবানী শরীফে উল্লেখ আছে, যারা জমিনে আছে তাদের উপর দয়া করো, যিনি আকাশে আছেন তিনি তোমার উপর দয়া করবেন। গেকো বলেছেন, দয়া একটি সোনার শিকল, যা দ্বারা সমাজকে একত্রভাবে বাঁধা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দয়া, অনুগ্রহ, বন্ধুত্বের মাধ্যমে সমাজে নিজেকে বন্ধনে আবদ্ধ করা যায়। এই প্রত্যাশায় রেখে আমি মোহাম্মদ উকিল উদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 2 এবং আমাদের আজকের আলোচনা করব 2 গড়া ও 3 গড়া নগদান বই নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের পাঠে চলে যাব। তোমরা তোমাদের খাতা, কলম, পেন্সিল এবং ক্যালকুলেটর নিয়ে প্রস্তুত থাকবে এবং মনোযোগের সাথে এই ক্লাসটি করার চেষ্টা করবে। আমরা এখন আমাদের পাঠে চলে আসছি ইনশাআল্লাহ। আজ আমরা 2 গড়া ও 3 গড়া নগদান বই প্রস্তুত পদ্ধতি এবং এই বিষয়টি নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমেই 2 গড়া নগদান বই নিয়ে আলোচনা করব, পরবর্তীতে 3 গড়া নগদান বই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা 2 গড়া নগদান বই কাকে বলে তোমরা বলতে পারবে, 3 গড়া নগদান বই কাকে বলে বলতে পারবে। 2 গড়া ও 3 গড়া নগদান বইয়ের মধ্যে যে কন্টেন্টটি থাকে সেটা কি তা তোমরা বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পর্যায়ক্রমে বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। 2 গড়া নগদান বই। যে সকল ব্যবসায় প্রতিষ্ঠান নগদ লেনদেনের পাশাপাশি ব্যাংকের মাধ্যমেও লেনদেন সম্পন্ন করে, তাদের ব্যবসায় প্রতিষ্ঠানে যে নগদান বইয়ের মাধ্যমে একসঙ্গে নগদ ও ব্যাংক সংক্রান্ত লেনদেনের হিসাব সংরক্ষণ করে থাকে, তাকে 2 গড়া নগদান বই বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সকল ব্যবসায় প্রতিষ্ঠান নগদ লেনদেনের পাশাপাশি ব্যাংকের মাধ্যমেও লেনদেন সম্পন্ন করে থাকে, তাদের ব্যবসায় প্রতিষ্ঠানে যে নগদান বইয়ের মাধ্যমে একসঙ্গে নগদ ও ব্যাংক সংক্রান্ত লেনদেনের হিসাব সংরক্ষণ করে থাকে, তাকে 2 গড়া নগদান বই বলে। 2 গড়া নগদান বই নগদ আদান প্রদানের পাশাপাশি ব্যাংকে জমা এবং ব্যাংক থেকে উত্তোলন বা হ্রাস বৃদ্ধি সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়ে থাকে। 2 গড়া নগদান বইয়ের একটি নমুনা ছক। 2 গড়া নগদান বইয়ের ডেবিট পাশেও টাকার জন্য 2টি ঘর থাকে, একটি নগদ অপরটি ব্যাংকের, এবং ক্রেডিট পাশেও টাকার জন্য 2টি ঘর থাকে, একটি নগদ অপরটি ব্যাংকের। তার মানে হলো 2 গড়া নগদান বইয়ে ডেবিট পাশে টাকার 2টি ঘর থাকে এবং ক্রেডিট পাশেও টাকার 2টি ঘর থাকে, সেজন্য একে 2 গড়া নগদান বই বলা যেতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেবিট পাশে 2 গড়া নগদান বইয়ের যে বরাদ্দকৃত ঘরগুলো, তার মধ্যে একটি হলো তারিখ, প্রাপ্তি বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা এবং ব্যাংকের টাকা। তার ডেবিট পাশে তোমাদের হিসাব করে দেখো 7টি ঘর আছে। 1 2 3 4 5 6টি ঘর আছে এবং ক্রেডিট পাশেও 6টি ঘর আছে। তারিখ, প্রদান বিবরণ হবে, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা এবং ব্যাংক টাকা। তাহলে 6টি মোট 12টি ঘর রয়েছে। 2 গড়া নগদান বইয়ের ছকে মোট ঘরের সংখ্যা হলো 12টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এখন আমরা 3 গড়া নগদান বই নিয়ে আমরা কিছু আলোচনা করব। 3 গড়া নগদান বই। যে সকল ব্যবসায় প্রতিষ্ঠান নগদ ও ব্যাংক সংক্রান্ত লেনদেনের পাশাপাশি দেনা পাওনা নিষ্পত্তিকালীন যে নগদ বার্তা সংগঠিত হয় তা সহ একসঙ্গে যে নগদান বইতে লিপিবদ্ধ করা হয় তাকে 3 গড়া নগদান বই বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে ক্লাসে আমি তোমাদেরকে আলোচনায় বলেছিলাম যে নগদান বইয়ে নগদ, ব্যাংক এবং আরো যে সকল ঘটনা নগদ এবং ব্যাংকের লেনদেন সংগঠিত হওয়ার ক্ষেত্রে তাকে ত্বরান্বিত করে, যেমন নগদ বার্তা, এইগুলো বিষয় নিয়ে আমাদের তৈরি হয় নগদান বই। তার মানে হলো নগদান বইয়ের মধ্যে থাকে নগদ সংক্রান্ত লেনদেন থাকে এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন থাকে এবং ওই ঘটনাও থাকে যে ঘটনা কোনো লেনদেনকে নগদে পরিণত করার ক্ষেত্রে ভূমিকা রাখে বা যে ঘটনা ব্যাংকের মাধ্যমে লেনদেন সংগঠনের ক্ষেত্রে ভূমিকা রাখে, ওই ঘটনাটাকেও নগদান বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে নগদান বই প্রস্তুত করা হয়। সেই জন্য এখানে 3 গড়া নগদান বইয়ের মধ্যে 3টি বিষয় থেকে যায়। কি কি থেকে যায়? নগদ থেকে যায়, ব্যাংক থেকে যায় এবং কোনো ঘটনা লেনদেনকে নগদে এবং ব্যাংকে পরিণত ক্ষেত্রে সাহায্য করে, তার নাম হলো নগদ বার্তা। এই নগদ বার্তাটাও 3 গড়া নগদান বইয়ের মধ্যে সেই জন্য চলে আসে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে সকল ব্যবসায় প্রতিষ্ঠান নগদ ও ব্যাংক সংক্রান্ত লেনদেনের পাশাপাশি দেনা পাওনা নিষ্পত্তিকালীন যে নগদ বার্তা সংগঠিত হয় তা সহ একসঙ্গে যে নগদান বইতে লিপিবদ্ধ করা হয় তাকে 3 গড়া নগদান বই বলে। 3 গড়া নগদান বইয়ের ডেবিট পাশে নগদ, ব্যাংক এবং প্রদত্ত বার্তার জন্য 3টি টাকার ঘর থাকে এবং ক্রেডিট পাশে নগদ, ব্যাংক এবং প্রাপ্ত বার্তার জন্য 3টি ঘর থাকে। অর্থাৎ নগদ ও ব্যাংক কলামের টাকার যে নির্ণয় করতে হয়, বার্তার গড় দুটি শুধু যোগফল নির্ণয় করতে হয়। এখানে বার্তার গড়ের কোনো যে নির্ণয় করার প্রয়োজন হয় না। 3 গড়া নগদান বই নগদ আদান প্রদানের পাশাপাশি ব্যাংকে জমা উত্তোলনে হ্রাস বৃদ্ধি লেখা হয় এবং বার্তা সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা 3 গড়া নগদান বই বুঝতে পেরেছ। কারণ যখন কোনো দেনাদার বা পাওনাদার বার্তার সুযোগ দিয়ে থাকে তখন ওই লেনদেনটা নগদে হতে অথবা ব্যাংকের মাধ্যমে হতে সাহায্য করে। সেই জন্য এই বার্তা কিন্তু একটা ভূমিকা রাখে। সেই জন্য এই বার্তাটাকেও নগদান বইয়ে রাখা হয়। তার মানে হলো যে নগদান বইয়ের ডেবিট পাশে 3টি টাকার ঘর থাকে এবং ক্রেডিট পাশেও 3টি টাকার ঘর থাকে, এই নগদান বইটাকে বলা হয় 3 গড়া নগদান বই। 3 গড়া নগদান বইয়ের ঘরে ডেবিট পাশে 7টি ঘর থাকে এবং ক্রেডিট পাশেও 7টি ঘর থাকে। ঘরগুলোর নাম হলো, ডেবিট পাশ থেকে আমরা বলতে চাই তারিখ, প্রাপ্তি বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, প্রদত্ত বার্তা, নগদ টাকা, ব্যাংক টাকা। এখানে 7টি ঘর আছে, 1, 2, 3, 4, 5, 6, 7 এবং ক্রেডিট পাশেও 7টি ঘর আছে, 1, 2, 3, 4, 5, 6, এই 7টি ঘর রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা 2 গড়া এবং 3 গড়া নগদান বই সম্পর্কে এবং তার ছক সম্পর্কে, ছকের ঘরের সম্পর্কে ধারণা পেতে সক্ষম হয়েছ। আমি আশা করি তা তোমরা বারবার অনুশীলন করবে এবং তা তোমরা মনে রাখার চেষ্টা করবে এবং এই নিয়মগুলো অনুসরণ করে অঙ্ক করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 গড়া নগদান বইয়ের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কাজ করে থাকে, তার নাম হলো কন্ট্রা দাখিলা বা বিপরীত দাখিলা। দেখো, যে সকল লেনদেন একসঙ্গে নগদ ও ব্যাংক হিসাব উভয়কে প্রভাবিত করে সে সকল লেনদেনকে
কন্ট্রা দাখিলা বা বিপরীত দাখিলা বলে। নগদ ও ব্যাংক উভয়ই সম্পত্তিবাচক হিসাব, তাই কন্ট্রা দাখিলার ক্ষেত্রে নগদ বৃদ্ধি পেলে ব্যাংক হিসাব হ্রাস পায়, অপরপক্ষে ব্যাংক সম্পদ বৃদ্ধি পেলে নগদ সম্পদ হ্রাস পায়। কন্ট্রা দাখিলার উভয় পাশে খতিয়ান পৃষ্ঠার ঘরে অথবা বিবরণীর ঘরে ক বা সি লিখতে হয়। এই ক বা সি দ্বারা কন্ট্রা দাখিলাকে বোঝানো হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নগদ এবং ব্যাংক এই দুইটি সম্পত্তিবাচক হিসাব। যদি ব্যাংক থেকে টাকা উঠানো হয় তাহলে দেখা যায় নগদ টাকা বাড়বে, ব্যাংকে টাকা কমবে। আবার যদি নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হয় তাহলে এবার ব্যাংকেই টাকা বাড়বে, নগদে টাকা কমবে। এই যে এই লেনদেনগুলোর মাধ্যমে দেখো একদিকে ডেবিট পাশে নগদের ঘরে লেখা হলে অপর দিকে ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে, অথবা ডেবিট পাশে যদি আমরা ব্যাংকের ঘরে লিখি, ক্রেডিট পাশে আমাদের নগদের ঘরে যে লেনদেনগুলো লেখার প্রয়োজন হয় ওই লেনদেনগুলোকেই কন্ট্রা এন্ট্রি বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তার একটি উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। যেমন নগদে ব্যাংকে জমা 1000 টাকা, তাহলে নগদ যদি আমি 1000 টাকা আমি ব্যাংকে জমা দেই, ব্যাংকে টাকা বৃদ্ধি পাবে, নগদ টাকা কমে যাবে। তাহলে এখানে ব্যাংকে টাকা বৃদ্ধি পাবে বলে ডেবিট পাশে ব্যাংকের ঘরে 1000 টাকা বসবে, আবার ক্রেডিট পাশে নগদের ঘরে 1000 টাকা বসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার বিবরণী লেখার সময় উল্টা লিখতে হয়। খতিয়ানে যেমন আমরা উল্টা লিখি, তার মানে হলো দেখো যে 1000 টাকা আমরা যখন ব্যাংকে জমা দিলাম, আমরা ডেবিট পাশে ব্যাংকের ঘরে 1000 টাকা লিখলাম, কিন্তু বিবরণী লিখতে হবে নগদান হিসাব। আবার ক্রেডিট পাশে আমরা যেমন নগদের ঘরে 1000 টাকা লিখব, তখন বিবরণী ক্রেডিট পাশে বিবরণী লিখতে হবে ব্যাংক হিসাব, যা আমরা খতিয়ানেও লিখেছি, এক গড়া নগদান বইতে আমরা লিখেছি। এই বিষয়টি তোমরা মনে রাখবে ইনশাআল্লাহ। দেখো আরেকটি উদাহরণ তোমাদের দেওয়ার চেষ্টা করছি। নগদ টাকা ব্যাংক থেকে উত্তোলন 2000 টাকা। এখানে আমরা ব্যাংক থেকে যদি নগদ টাকা উত্তোলন করি, ব্যবসায়ের নগদ টাকা বাড়বে, ব্যাংক থেকে 2000 টাকা কমবে। তো এর ফলে কি হলো, নগদ টাকা যেহেতু বৃদ্ধি পাবে সেই জন্য ডেবিট পাশে নগদের ঘরে 2000 টাকা লিখতে হবে এবং বিবরণী লিখতে হবে ব্যাংক হিসাব। এবং ব্যাংক থেকে যেহেতু টাকা কমবে, ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে 2000 টাকা লিখতে হবে, বিবরণী লিখতে হবে নগদান হিসাব, এবং ডেবিট ও ক্রেডিট উভয় পাশের খতিয়ানের ঘরে ক অথবা সি দ্বারা তা প্রকাশ করতে হবে। এই হলো কন্ট্রা এন্ট্রি সম্পর্কে তোমাদের ধারণা। আমি আশা করি তোমরা এই বিষয়টি আরেকবার যদি বা বারবার যদি অনুশীলন করো বা রিপিট করে এগুলো শুনো, তাহলে তোমাদের এই সমস্যাটি ইনশাআল্লাহ থাকবে না বলে আমি আশা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও নগদান বই করতে গেলে আরো কিছু বিষয় তোমাদের জানা প্রয়োজন। সেই বিষয়গুলোর মধ্যে আরেকটি হলো যে নগদান বইতে কোন ধরনের লেনদেন বসে না। যে সকল লেনদেন নগদান বইতে বসে না তার নিম্নরূপ। সেটা 1 গড়া নগদান বই হোক, 2 গড়া নগদান বই হোক, 3 গড়া নগদান বই হোক, বা খুচরা নগদান বই হোক, বা নগদ প্রাপ্তি জাবেদা হোক, বা নগদ প্রদান জাবেদা হোক। এই যে নগদ যেটাই বলি না কেন, এই নগদান বইতে এই লেনদেনগুলো, নিম্ন লেনদেনগুলো কখনোই বসবে না। 1 নাম্বার ধারে ক্রয়, 2 নাম্বার ধারে বিক্রয়, 3 নাম্বার কোনো ব্যক্তির নিকট থেকে ক্রয় বা কোনো ব্যক্তির নিকট নগদে কোনো ব্যক্তির নিকট বিক্রয়, পণ্য উত্তোলন, সম্পদের অবচয়, অনাদায়ী পাওনা বা কুঋণ, প্রাপ্য বিল বা প্রদেয় বিলের স্বীকৃতি প্রদান, উত্তোলনের সুদ, মূলধনের সুদ, ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত। সাধারণত এই লেনদেনগুলো কখনোই নগদান বইতে বসে না, তা তোমরা মনে রাখবা। যদি তোমাদের উদ্দীপকে বা প্রশ্নে এই লেনদেনগুলো দেওয়া থাকে তাহলে মনে করবা তোমাদেরকে যাচাই করার জন্য এই লেনদেনগুলো এখানে উল্লেখ করা হয়েছে, যা তোমরা কখনোই নগদান বই করার সময় নগদান বইয়ের অন্তর্ভুক্ত করবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ক্লাসটা বারবার অনুশীলন করে যদি নগদান বইগুলো তোমরা করতে চেষ্টা করো, আশা করি তোমরা নির্ভুলভাবে
নগদান বই করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে একটি 2 গড়া নগদান বইয়ের প্রশ্ন এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করছি, তোমরা তা লক্ষ্য করো। 2 গড়া নগদান বইয়ের উদাহরণ 2020 সালের মে মাসে জনির ব্যবসায় লেনদেনগুলো ছিল নিম্নরূপ। তার আমরা আসলে এখানে প্রশ্ন এবং তার সমাধান দিব, কারণ নিচে আবার সমাধান আছে। কারণ যেহেতু একটি স্লাইডের মধ্যে প্রশ্ন এবং তার সমাধান দেওয়া আমাদের জায়গার সংকুলন হয় না, সেই জন্যই প্রশ্ন একটা স্লাইডে থাকে এবং তার সমাধান আরেকটি স্লাইডে থাকে। সেই জন্য এই স্লাইডের সাথে মিল রেখে পরের এটা বোঝানো একটু অসুবিধা হয়। সেই জন্য আমরা প্রশ্ন থেকে যেমন বোঝাই দিচ্ছি, আবার উত্তর থেকেও তা আবার তোমরা উল্লেখ করবো, সমাধান থেকেও সেটা উল্লেখ করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগিতার সাথে বোঝার চেষ্টা করো। মে 1 তারিখে নগদ উদ্বৃত্ত 50,000 টাকা এবং ব্যাংক জমার জের ছিল 40,000 টাকা। এই লেনদেনটি 2 গড়া নগদান বই ডেবিট পাশে 1 তারিখ দিয়ে লিখতে হবে। বিবরণ করে লিখবা ব্যালেন্স বিডি, নগদের ঘরে বসবে 50,000 টাকা এবং ব্যাংকের টাকার ঘরে বসবে 40,000 টাকা। এই দুইটি ডেবিট পাশে ব্যালেন্স বিডি দিয়ে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 নম্বরে আছে, 2 তারিখে আছে পণ্য ক্রয় 40,000 টাকা, এর 50% নগদে এবং 50% চেকে পরিশোধ। যেহেতু চেকে পরিশোধ, তাহলে নগদ টাকাও কমবে এবং ব্যাংকেও টাকা কমবে, সেই জন্য এই লেনদেনটি ক্রেডিট পাশে বসবে। 40,000 টাকার 50% হবে 20,000 টাকা, তার মানে ক্রেডিট পাশে নগদের ঘরে বসবে 20,000 টাকা এবং ব্যাংকের ঘরে বসবে 20,000 টাকা, বিবরণী ঘরে বসবে ক্রয় হিসাব। 3 তারিখে লেনদেনটি দেখো, পণ্য বিক্রয় 60,000 টাকা, 50% নগদে এবং 50% চেকে পাচ্ছি। চেকটি ধরলাম ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে নগদ টাকাও বৃদ্ধি পাবে এবং ব্যাংকের জমা টাকাও বৃদ্ধি পাবে। সেই জন্যই এই লেনদেনটি ডেবিট পাশে নগদের ঘরে বসবে। 60,000-এ 50% 30,000 টাকা এবং 60,000-এ 50% চেকে 30,000 টাকা। তার মানে হলো 30,000 টাকা নগদের ডেবিট পাশে বসবে এবং 30,000 টাকা ব্যাংকের ডেবিট পাশে বসবে, বিবরণী বসবে বিক্রয় হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4 নম্বর লেনদেনটি দেখো, এটা একটি কন্ট্রা লেনদেন। ব্যাংকে জমা দেওয়া হলো 20,000 টাকা। ব্যাংকে 20,000 টাকা জমা দিলে ব্যাংকে 20,000 টাকা বাড়বে, সেই জন্য ডেবিট পাশে ব্যাংকের ঘরে এবং বিবরণী লিখতে হবে নগদান হিসাব। অপরদিকে 20,000 টাকা নগদে ব্যাংকে জমা দেওয়ার ফলে নগদ টাকা কমে যাবে, ক্রেডিট পাশে নগদের ঘরে বসবে 20,000 টাকা, বিবরণী লিখতে হবে ব্যাংক হিসাব। 5 নম্বর লেনদেনটি দেখো, ব্যাংক থেকে ব্যবসার জন্য উত্তোলন 5,000 টাকা এবং জনির নিজ প্রয়োজন উত্তোলন 1,000 টাকা। এই যে ব্যাংকের থেকে ব্যবসার জন্য উত্তোলন, এই লেনদেনটি কোনটা হবে? এর মানে হবে, দেখো, ব্যাংক থেকে টাকা উঠালে নগদ টাকা বাড়বে, যার ফলে এই 5,000 টাকা ডেবিট পাশে নগদের ঘরে বসবে, বিবরণী হবে ব্যাংক হিসাব এবং কোনটা লিখতে হবে। এবং ক্রেডিট পাশে তোমার 5,000 টাকা বসবে ব্যাংকের ঘরে, বিবরণী লিখতে হবে নগদান হিসাব এবং খতিয়ানের ঘরে কোনটা লিখতে হবে। এবং যদি নিজ প্রয়োজনে উত্তোলন 1,000 টাকা, এটি কন্ট্রা হবে না, কারণ এই টাকাটা মালিক ব্যক্তিগতভাবে নিয়ে যাবে, কারবারে আসবে না, ব্যাংক থেকে কমবে, সেজন্য ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে বিবরণী করে লিখতে হবে উত্তোলন হিসাব। মালিক নিজ প্রয়োজনে গ্রহণ করলে তা উত্তোলন লিখতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 6 তারিখে লেনদেনে দেখো, ব্যাংক জমার সুদ 2,000 টাকা। এই লেনদেনের ফলে ব্যাংকে টাকা বাড়বে, সেই জন্য এই 2,000 টাকা ডেবিট পাশে ব্যাংকের ঘরে বসবে এবং বিবরণী হবে ব্যাংক জমার সুদ এবং ব্যাংক চার্জ 1,000 টাকা, মানে এই টাকাটা ব্যাংক থেকে খরচ হয়ে গেছে, চার্জ বাবদ ব্যাংক থেকে টাকা কমবে, সেই জন্য ক্রেডিট পাশে এই 1,000 টাকা ব্যাংকের ঘরে বসবে, বিবরণী হবে ব্যাংক চার্জ হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমস্যাটি এবং তার সমাধান তোমাদের সাথে আলোচনা করা হলো এবং এর একটি সমাধান তার ছকে দেওয়া রয়েছে, তা তোমরা লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, আমরা 2 ঘরে একটা ছকে যে সমস্যাটি তোমাদের বললাম তার সমাধান করেছি। দেখো, ডেবিট পাশে ব্যালেন্স বিডি 50,000 টাকা এবং 40,000 টাকা, যে আমার প্রশ্নে দেওয়া ছিল, এবং 2 তারিখে ক্রয় দেওয়া ছিল 40,000 টাকার। দেখো, 50% নগদে এবং 50% চেকে পরিশোধ, 20,000 টাকা নগদের ক্রেডিট, 20,000 টাকা ব্যাংকের ক্রেডিট, ক্রয় হিসাব। 3 তারিখে আমাদের বিক্রয় ছিল 60,000 টাকা, 50% ছিল নগদে, 50% চেকে, তার 30,000 টাকা নগদের ঘরে বসলো, 30,000 টাকা ব্যাংকের ঘরে, বিবরণী হলো বিক্রয় হিসাব। 4 তারিখে ছিল ব্যাংকের জমা
20,000 টাকা, তার নগদ টাকা কমবে, ক্রেডিট পাশে নগদের করে বিবরণী হবে বিক্রয় হিসাব কন্ট্রা, এবং ডেবিট পাশে হবে ব্যাংকের করে 20,000 টাকা এবং বিবরণী হবে নগদান কন্ট্রা। 5 তারিখে ব্যাংক থেকে উত্তোলন করা 5,000 টাকাতে নগদ টাকা বাড়বে, ডেবিট পাশে নগদের করে বিবরণী হবে ব্যাংক হিসাব, এখানে একটা কন্ট্রা বসবে, এবং ক্রেডিট পাশে বসবে ব্যাংকের গড়ে 5,000 টাকা, বিবরণী হবে নগদান হিসাব। 5 তারিখে আবার নিজ প্রয়োজনে উত্তোলন করা হয়েছিল 1,000 টাকা, এটা ব্যাংকের গড়ে বসবে, বিবরণী হবে উত্তোলন হিসাব। 6 তারিখে ছিল ব্যাংক জমা সুদ 2,000 টাকা, ব্যাংকে টাকা বাড়বে, সেই জন্যই ডেবিট পাশে ব্যাংকের করে 2,000 টাকা। আবার ব্যাংক চার্জ ছিল 1,000 টাকা, ব্যাংক থেকে টাকা কমবে, ক্রেডিট পাশে ব্যাংকের করে 1,000 টাকা, বিবরণ হলো ব্যাংক চার্জ হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের উদ্দীপকের লেনদেনগুলো। আমরা তার দুগড়া নগদান বইয়ে তা উপস্থাপন করেছি, তা আমাদের এখন যোগ বিয়োগ করে তার ব্যালেন্স বা জের নির্ণয় করব। দেখো, নগদের করে আমরা যদি যোগ করি, ডেবিট পাশে 50,000 আর 30,000, 80,000 আর 5,000, 85,000। ডেবিট পাশে 85,000, ক্রেডিট পাশে আমরা 85,000 টাকা লিখলাম। এখন তো ক্রেডিট পাশে 20,000 আর 20,000, 40,000 টাকা আছে। 85,000 টাকা থেকে 40,000 টাকা বাদ দিলে থাকে আমাদের 45,000 টাকা, যা ব্যালেন্স সিডি, নগদের ব্যালেন্স সিডি। এই সিডিতে আবার দেখো ডেবিট পাশে ব্যালেন্স বিডি হবে। তোমরা এখানে 45,000 টাকা একটু লিখে নিবে। ব্যাংকের করে যোগ করো 40,000 আর 30,000, 70,000 আর 20,000, 90,000 আর 2,000, 92,000। আমরা ডেবিট পাশে 92,000 লিখেছি এবং ক্রেডিট পাশে 92,000 আমরা লিখবো। লিখে দেখো আমাদের ক্রেডিট পাশে আছে 20,000 আর 5,000, 25,000 আর 1,000, 26,000, আরো 1,000, 27,000। 92,000 থেকে 27,000 টাকা বাদ দিলে থাকে 65,000 টাকা, যার ব্যালেন্স ব্যাংকের করে সিডি এবং ডেবিট পাশে ব্যালেন্স বিডি। এই ছিল আমাদের দুগড়া নগদান বইয়ের সমস্যা এবং সমাধান। আমি আশা করি তোমরা এই ক্লাস থেকে দুগড়া নগদান বই সম্পর্কে তোমরা ধারণা এবং তার সমাধান করার প্রক্রিয়া শিখতে পেরেছ। আজকের ক্লাসের মূল্যায়ন, তোমরা দুগড়া নগদান বই বলতে পারবে, নগদান বইয়ে কি কি লেনদেন বসে না বলতে পারবে, 3 গড়া নগদান বইয়ের ছকে কয়টি ঘর থাকে বলতে পারবে, কোনটা দাখিলাগুলো কি কি সেটা বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটি বাড়ি কাজ দেওয়া আছে, বাড়ি কাজগুলো আমি একটু বলে দিব। নগদ উদ্বৃত্ত 50,000 টাকা, ব্যাংক জমার উদ্বৃত্ত 30,000 টাকা। এগুলো থেকে তোমরা দুগড়া নগদান বই করবা। এটা হবে ডেবিট পাশে ব্যালেন্স বিডি, নগদে করে 50,000 টাকা, ব্যাংকের করে 30,000 টাকা। পণ্য ক্রয় 10,000 টাকা, নগদ টাকা কমবে, ক্রেডিট পাশে নগদের করে 10,000 টাকা, বিবরণী হবে ক্রয় হিসাব। 3 নম্বরে নগদ বিক্রয় 20,000 টাকা, ডেবিট পাশে নগদের করে 20,000 টাকা, বিবরণী হবে বিক্রয় হিসাব। ব্যাংক জমা 30,000 টাকা, এটা হবে কন্ট্রা, ব্যাংকে ডেবিট পাশে এবং নগদের ক্রেডিট পাশে বসবে। ভাড়া প্রদান 5,000 টাকা, ক্রেডিট পাশে নগদের করে 5,000 টাকা, বিবরণী ভাড়া হিসাব। চেকে আসবাবপত্র করে 20,000 টাকা, ক্রেডিট পাশে ব্যাংকের করে 20,000 টাকা, বিবরণী হবে আসবাবপত্র হিসাব। বেতন প্রদান 5,000 টাকা, ক্রেডিট পাশে নগদের করে 5,000 টাকা, বিবরণী হবে বেতন হিসাব। ব্যাংক থেকে উত্তোলন 10,000 টাকা, এইটি একটি কন্ট্রা হবে। নগদে ডেবিট পাশে হবে নগদের করে 10,000 টাকা, বিবরণী হবে ব্যাংক হিসাব। ক্রেডিট পাশে হবে ব্যাংকের করে 10,000 টাকা, বিবরণী হবে নগদান হিসাব, এবং ক বা সি লিখে কোনটা বোঝাইতে হবে। এই হলো তোমাদের বাড়ির কাজ। তোমরা বাড়ির কাজ থেকে অঙ্কটি করে আনবা, ইনশাল্লাহ আমি ক্লাসে দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সাথে এই ক্লাসটি উপভোগ করেছো, আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। তোমার সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। তোমরা অবশ্যই অনলাইনে ক্লাসগুলোর মাধ্যমে অনেক উপকৃত হতে পারবা, নিরাশ হওয়ার কোনো কারণ নেই, এবং যথাযথভাবে তোমরা এই ক্লাস করবে এই প্রত্যাশা রেখে তোমাদের সুস্থ, সুন্দর, সাফল্যমণ্ডিত এবং স্বপ্নযাত্রা সফল হোক, এই কামনা করে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই ইতি টানছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।